আমদানি চালের সরবরাহ কম হয় আবারও বাড়ছে দাম। মাঝারি ও মোটা চালে বেড়েছে প্রায় 4%। স্বর্ণ চোরাচালানির নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। বড় চালানের ৭৩ ভাগই বিমানের। করোনায় দরিদ্রদেরও সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে, জানালেন পরিকল্পনা মন্ত্রী। বরাদ্দ বাড়ানোর প্রস্তাব। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। আমদানির খবরে কিছুদিন চালের দাম কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে মাঝারি ও মোটা চালের দাম বেড়েছে প্রায় 4%। বাজারে আমদানি করা চালের সরবরাহ কম হয় দাম বাড়ছে বলে দাবি আড়তদারদের। অভ্যন্তরীণ ঘাটতি মেটানো এবং দাম কমাতে শুল্ক কমিয়ে ৩০০ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। আমদানির খবরে গত কয়েক সপ্তাহ ধরে দাম কমতে শুরু করলেও আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহের ব্যবধানে মাঝারি মানের চালের দাম বেড়েছে ৪.৭৬%। মোটা চালের দাম বেড়েছে ৩.৩৭%। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬১ থেকে ৬২ টাকায়। ২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকা কেজি দরে। তবে স্থিতিশীল নাজিরের দর। চালের দাম আবারও বাড়তে শুরু করায় অসন্তোষ ক্রেতারা। এখানে যেটা হচ্ছে যে সিন্ডিকেশনটা আমার মনে হয় কাজ করছে। সম্পূর্ণটাই আসলে আমাদের সাপ্লাই সিস্টেমের যে ইনএফিসিয়েন্সি। এক সপ্তাহ ৫০ থেকে ১০০ টাকা কিছু কিছু চালের দাম কমেছিল, কিন্তু তার পরবর্তীতে যখন চাল ঢুকতে বিলম্বতা শুরু হলো তখনই কিন্তু সে দামটা আবার মিল মালিকরা ধানের দাম বেশি বলে চালের দামটা সাবেক জায়গায় নিয়ে আসছে। বিক্রেতারা জানান বাজারে আমদানি করা চালের সরবরাহ খুবই কম। কিছু আড়তে দেখা মিললেও দাম সহনীয় না হওয়ায় আগ্রহ নেই ক্রেতাদের। গতকালকে ১০ বস্তা চাল পাইছি বা মানে এই আমদানি করার পর থেকে, কিন্তু এর নাজির চাল এগুলো ছোলো আইটেম, এটা চলে কম। মিনিকেটটা যদি পর্যাপ্ত পরিমাণে ঢুকতো তাইলে মিনিকেট দামটা কমে যেত। কাস্টমার এটা গ্রহণ করতেছে না। একদিক হলো দামও বেশি, মানে যেই মান আছে সেই মান অনুযায়ী দামটা অনেক বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ চাউলের দামটা একটু ঊর্ধ্বগতি। হ্যাঁ, আমি ২৮ চাল কিনতে আসছি আর কি। এখন বস্তা মানে দোকানদারা ২৪৫০-২৫০০ টাকা চাইতেছে আর কি। দাম নিয়ন্ত্রণে আনতে আমদানি করা চাল সঠিকভাবে বাজারজাত হচ্ছে কিনা তা তদারকির দাবি ভোক্তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণ চোরাচালানের নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। গোয়েন্দা তথ্য বলছে বিভিন্ন সময় স্বর্ণের যত বড় চালান ধরা পড়েছে তার ৭৩ ভাগই বাংলাদেশ বিমানে। গোয়েন্দাদের অভিযোগ, বিমানকর্মীর সহায়তা ছাড়া যন্ত্রাংশ খুলে স্বর্ণ লুকিয়ে রেখে পাচার করা সম্ভব নয়। চোরাচালান বন্ধে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন গোয়েন্দারা। বাংলাদেশ বিমানের বিলাসবহুল একটি ফ্লাইটে চোরাচালানের স্বর্ণ জব্দে তল্লাশি করছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানের সিট খুলে চলছে তল্লাশি। দীর্ঘ চেষ্টার পর মিলল বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের অনেকগুলো বার। গোয়েন্দারা বলছেন, বিমান ছাড়ার আধ ঘন্টা আগে সকল যাত্রীকে একসঙ্গে বিমানে ওঠানো হয়। ফলে কোনো যাত্রীর পক্ষে এভাবে স্বর্ণ রাখা সম্ভব নয়। তাদের আশঙ্কা, যাত্রী ওঠানোর আগেই বিমানেরই কোনো কর্মীর সহায়তায় স্বর্ণ লুকিয়ে রাখেন চোরা কারবারিরা। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে গত বছরের আগস্টে এনবিআরকে চিঠি দেয় কাস্টমস গোয়েন্দা। টয়লেট সহ নানা স্থানে বিশেষভাবে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করা হয়। প্রায়ই হাতে নাতে আটক হন বিমানের কর্মী। গোয়েন্দাদের হিসাবে ২০১৭ সেপ্টেম্বর থেকে ২০২০ নভেম্বর পর্যন্ত ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বড় চালান ধরা পড়েছে ২২টি, যার ১৬টি বাংলাদেশ বিমানের ফ্লাইটে। জব্দ করা হয়েছে ২৪০ কেজি স্বর্ণ। গোয়েন্দারা জানান, আটকের তুলনায় চোরাচালানের পরিমাণ অনেক বেশি। এই স্বর্ণের সাথে অনেক অবৈধ কর্মকাণ্ড জড়িত। এর একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং একটা ফরওয়ার্ড লিঙ্কেজ আছে। এই দুটাই অবৈধ। তো যেটার ব্যাকে অবৈধ, ফ্রন্টে অবৈধ, সেই জিনিস তো আপনি বৈধ পথে তো সেটা সে করতে উৎসাহিত হবে না। অনেক গোয়েন্দা সদস্যের অভিযোগ, স্বর্ণ আটকের অভিযানে অসহযোগিতা করেন বিমানের অনেক কর্মকর্তা। অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয় না
যথাযথ ব্যবস্থা। বিমান কর্তৃপক্ষ অবশ্য ফ্লাইটের অভ্যন্তরের ঘটনার দায় চাপাচ্ছেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ওপর। তাদের দাবি, অপরাধীদের ব্যাপারে তারাও কঠোর। চোরাচালানে সহযোগিতার অভিযোগ ওঠায় সিঙ্গাপুরের একটি কোম্পানির গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি বাতিল করা হয়েছে। যখন কোনো এয়ারপোর্টে এয়ারক্রাফটটা থাকে তখন ওইখানকার যে টেকনিক্যাল কাজ, ওইখানকার মেনটেন্যান্স, ক্লিনিং ওই দেশের করে, এটা এয়ারলাইন্সের নয়, বিমানের কোনো লোক এটা করে না। ঢাকা কাস্টম হাউসের হিসাবে 2019 থেকে 20 সালের ডিসেম্বর পর্যন্ত আটক হয়েছে 974 কেজি স্বর্ণ। দেরিতে হলেও স্বর্ণ আমদানির জন্য নীতিমালা করেছে সরকার, কিন্তু এর আওতায় তেমন আমদানি হচ্ছে না, কমেনি চোরাচালানো। অনুসন্ধান বলছে এর কারণ শস্যের মধ্যেই যেমন ভূত আছে, তেমনি ভূত তাড়ানোর ব্যবস্থাও দুর্বল। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে যারা নতুন করে দরিদ্র হয়েছেন তাদেরকেও সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পাশাপাশি মাসিক অর্থ সহায়তার পরিমাণ বাড়ানো গেলে দারিদ্র্যের হার কমে আসবে বলেও মনে করেন তিনি। শনিবার ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, ডিজেএফবি ও এসএসডি আয়োজিত এক অনলাইন সেমিনারে এসব বলেন মন্ত্রী। সেমিনারে মূল প্রবন্ধে বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ বলেন, করোনার কারণে নতুন করে অসংখ্য মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। প্রতি বছর বাজেটে সামাজিক সুরক্ষা খাতে যে টাকা বরাদ্দ দেওয়া হয় তার বড় একটি অংশ চলে যায় সরকারি চাকুরিদের পেনশনের পেছনে। এতে নিম্ন আয়ের মানুষদের কাছে সহায়তা খুব কম পৌঁছে। তাই বাজেটে এ খাতের বরাদ্দ জিডিপির 4% উন্নীত করার প্রস্তাব করেন তিনি। সেমিনারে জানানো হয়, চলতি অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই যে পরিমাণটা, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর যে যুক্তি যে টাকা বাড়ালে কাজের প্রতি অনীহার মনোভাব সৃষ্টি হতে পারে, আই এগ্রি, সম্ভাবনা আছে, তবুও 700 টাকা 500 টাকা একদম কমেরও কম, এটা যদি হাজারখানেকের মধ্যে তোলা যেত তাহলে বোধহয় আর একটু সামান্য বেটার হতো। ক্যাশ সহায়তা কিংবা খাদ্য সহায়তা, এই দুটো দিয়ে আসলে অবস্থার পরিবর্তন খুব একটা করা যাবে না। মূলত কর্ম সহায়তা যে প্রোগ্রামগুলো সরকারের, সেইটার আওতা বাড়াতে হবে বিভিন্ন এনজিওদের মাধ্যমে এবং সরকারেরও বিভিন্ন প্রতিষ্ঠান যারা গ্রামে গঞ্জে কাজ করছে, যেমন আমরা দেখেছি পিকেএসএফ ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠানকে বলা হয়েছে এইটার আওতা আরো বাড়াতে হবে। এর অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। রাজধানীতে এখন 7,000-এর বেশি ছাদ বাগান, 10% হোল্ডিং ট্যাক্স মওকুফ করছে 2 সিটি। ছাদ কৃষিতে অনেকেরই মিলছে ফল, তাজা শাকসবজি। রাজধানীতে এখন ছাদ বাগানের সংখ্যা 7,000-এরও বেশি। একে আরও এগিয়ে নিতে প্রকল্প চালু আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। প্রশিক্ষণের পরিকল্পনার কথাও জানালেন নগর কৃষি উৎপাদন প্রকল্পের পরিচালক। বাড়ির ছাদে আম, করমচা, পেয়ারা, ড্রাগন সহ বাহারি ফলের গাছ, সঙ্গে নানা জাতের মশলা, সবজি আর ফুল। ঢাকায় উন্মুক্ত জায়গা কমে যাওয়ায় কমেছে গাছ লাগানোর সুযোগ। নগরীর বাসিন্দাদের জমি নেই, আছে ছাদ, তাই অনেকেই সেখানে করছেন শখের বাগান। অনেকে আবার প্রাত্যহিক শাকসবজির চাহিদা মেটাচ্ছেন সেখান থেকে। বাড়তি হিসেবে মিলছে নির্মল বাতাস। সবুজের কিছু সমারোহ শহরের বুকে পাই এবং বিকেলবেলাটা যখন ছাদের উপরে এসে বসি তখন সত্যিকারভাবে অন্যরকম লাগে। এটা একটা অন্যরকমের নেশায় পরিণত হয়েছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণের ভালো উৎস হতে পারে এই ছাদ বাগান। একই সঙ্গে এতে আছে ভিন্ন এক আনন্দ এবং মানসিক শান্তি এবং এক ধরনের সাশ্রয়ও বটে। সেটি যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে এটি আমাদের জন্য খুবই উপকার হবে। এ উদ্যোগকে উৎসাহ দিতে 10% হোল্ডিং ট্যাক্স মওকুফের সুবিধা দিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সহযোগিতায় প্রকল্প চালু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কারিগরি প্রশিক্ষণ সহ আগামীর পরিকল্পনা জানালেন প্রকল্প পরিচালক। এই ছাদ প্রযুক্তি সম্প্রসারণের ফলে বিভিন্ন ধরনের মাস মিডিয়া প্রকাশ, পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তারপরে আমাদের কিছু অডিও ভিজুয়াল প্রকাশনী করা, পাশাপাশি আমাদের কিছু প্রদর্শনী করা, এর মাধ্যমে দেখা গেছে যে সমস্ত ছাদ বাগানগুলো প্রায় সি গ্রেডের ছিল তারা এই গ্রেডে চলে আসতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন রাজধানীতে ছাদ বাগানের সংখ্যা 7,000-এর বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা মহামারীতেও কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের কারণে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। দুপুরে রাজধানীর শিপার্স কাউন্সিলরের কার্যালয়ে সংগঠনটির ৩৯তম বার্ষিক সভায় তিনি মন্তব্য করেন। শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশের শ্রমিক, ব্যবসায়ীর পাশাপাশি সরকারের সঠিক সিদ্ধান্ত এ প্রবৃদ্ধি ধরে রাখার মূল কারণ। করোনার ক্ষতি থেকে উত্তরণে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি। সভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সড়ক, নৌ ও রেলপথ ও বন্দর ব্যবস্থাপনা সহ দেশের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। করোনায় সরকারের প্রণোদনা প্যাকেজ সহ রপ্তানি উন্নয়ন তহবিল বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানান কাউন্সিলরের সভাপতি রেজাউল করিম। বাংলাদেশ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যারা পজিটিভ টেরিটরিতে গ্রোথ ধরে রাখতে পেরেছে। এটাও আমি মনে করি আপনারাই এটার জন্য সিংহভাগ দাবিদার, এই ক্রেডিট পাওয়ার জন্য, এবং নেতৃত্ব এখানে একটা ম্যাটার করে। করোনা মহামারীর প্রভাবে ৩০ বছরের সর্বনিম্ন বৈশ্বিক বিদেশি বিনিয়োগ হয়েছে ২০২০ সালে। এ সময় বিশ্বজুড়ে বিদেশি বিনিয়োগ কমেছে ৪২%। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। ২০২১ সালেও ৫ থেকে ১০% বৈশ্বিক বিদেশি বিনিয়োগ কম হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। সংস্থার ইনভেস্টমেন্ট ট্রেন্ডস মনিটর নামক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বৈশ্বিক এফডিআই ছিল $১.৫ লাখ কোটি, যা 2020-এ নেমে এসেছে $৮৫,০০০ কোটি। ৯০-এর দশকের পর এই প্রথম বৈশ্বিক এফডিআই এতটা কমেছে। প্রতিবেদন অনুযায়ী উন্নত দেশগুলোতে যেখানে বিনিয়োগ কমেছে ৪৬%, সেখানে উন্নয়নশীল দেশগুলোয় কমেছে 12%। এদিকে যুক্তরাষ্ট্রে করোনার প্রভাবে এফডিআই কমেছে 49%। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য। করোনাকালে দেশটিতে এফডিআই শূন্যের কোঠায় নেমে এসেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আমদানি চালের সরবরাহ কম হয়, আবারও বাড়ছে দাম। মাঝারি ও মোটা চালে বেড়েছে প্রায় 4%। স্বর্ণ চোরাচালানের নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। বড় চালানের ৭৩ ভাগই বিমানের। করোনায় দরিদ্রদেরও সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে, জানালেন পরিকল্পনা মন্ত্রী। বরাদ্দ বাড়ানোর প্রস্তাব। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।